আগস্ট মাস অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে, দিনটি বুধবার। চারিদিকে আনন্দের বাহার, রমজান ফুরিয়ে ঈদের সুবাস ভেসে আসে বাড়ি বাড়ি থেকে। তবে সিনান সালেহের বাড়ি থেকে পোড়া গন্ধ ব্যতীত কিছুই নাকে বাজছে না। তাই তো ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরেনি। কেমন মুখ নিয়ে ফিরবে সে? বাড়ি গিয়ে মাকে অন্যের শাড়িতে দেখলে সে সেখানেই মরে যাবে। ঈদের একটা দিন, অথচ মাকে একটা শাড়ি কিনে দিতে পারেনি। কতটা অপারক সে! তাই মুখ লুকাতে গ্যারেজ খুলে বসে আছে উদাস চোখে। জেল থেকে ছাড়া পেয়েছে 3-4 হবে। রিজ ভাই জামিনে ছাড়িয়ে এনেছে। গ্রাম ছাড়া বারণ, তাই এখানে টিকে, নয়তো চলে যেত ঢাকা। পরে ভাবে সে তো কোনো অপরাধ করেনি, সে কেন মুখ লুকিয়ে পালাবে। সিনান টান টান করে পূর্বের নাই বুক ফুলিয়ে ঘুরবে। কেউ কিছু বললে থোবরার নকশা পাল্টে দেবে। কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে সিনান সেদিন মন্টু মিয়ার কথা মতো ফ্যাক্টরিতে গিয়েছিল। অর্ধ শতাধিক রমণীদের ভিড় সেখানে। কিশোরী থেকে মধ্যবয়সী সবাই আছে। মন্টু মিয়ার কথা মোতাবেক তাদের সাথে দাঁতে দাঁত চেপে গালগপ্প করেছিল। হঠাৎ কেউ পেছন থেকে ঘাড় বরাবর ইঞ্জেকশন পুশ করে দিল। তারপরে সে কতক্ষণ হাতাহাতি চলে। এক পর্যায়ে সিন চোখে ঝাপসা ঝাপসা দেখতে শুরু করে। সব বেশ্যাদের বিশ্রী হাসি কানে ঠেকছিল। কতক মেয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছিল কামরায়। সে বাধা দিতে পারছিল না। তার গদর হতে শার্ট খুলে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে পুরোপুরি হুঁশে না থাকলেও বেহুশ হয়নি। মেয়েগুলো নিজেদের পোশাক খুলে তার দিকে এগিয়ে আসছিল। নেশায় বুধ থাকলেও খিটখিটে সিনান সালের মাথায় রক্ত চড়ে যায়। টেবিলে থাকা মদের বোতলটা ভেঙে এক মেয়ের পেটে ঢুকিয়ে দিয়েছে। এটা গলা কাটা মুরগির মতো তপরাত ছিল। তারপর সে ঘুমের অতলে তলিয়ে যায়। তারপর তার কিছুই মনে নেই। চৈতন্য ফিরল। সে নিজেকে কারাগারে খুঁজে পায়। সে দিশেহারা হয়ে পড়েছিল। তখনই রিজ ভাই এসে অভয় দিয়ে যায়। শাপলারে, তার সেরা মনে হয় ঘুমাই পড়ছে, ডাক দিলেই চেত্তা উঠব। আমি পারবো না মার খাইতে, তুই ডাক। কাঠের টেবিলে মাথা ঠেকিয়ে চোখ বুজে ভাবনায় বুঝছিল সিনান। শফির গলা শুনে সিনান চোখ খোলে। সোজা হয়ে ভোর উঠিয়ে যায়। যার অর্থ তোরা এখানে কেন? শফি দূরত্ব মেপে দাঁড়ালো। বছরের একটা দিনে মায়ের খাওয়ার শখ নেই তার। নামাজ পইরা বাড়ি যাও নাই কেন? চাষি মন খারাপ কইরা বইসা রইছে, বাড়ি চলো। শাপলার কথায় সিনান হামি তুলে জবাব পেয়ে বলল, বিকালে যামুনে, তোরা কোন কামে আসস? জলদি ফুট, আমি ঘুমামু। শাপলা নতুন ওনার আড়াল হতে টিফিন ক্যারিয়ার বের করে টেবিলের উপর রাখে। সে জানতো মেজাজি লোক কখনো যাবে না বাড়ি। শফির হাতে জগ ধরিয়ে পানি আনতে পাঠায়। সিনান শান্ত চোখে চাই শাপলার দিকে। লাল ঘিয়ে রঙের সালোয়ার কামিজ পরে, চোখে মুখে কৃত্রিম পোলে। কিশোরী মেয়েকে আজ মন্দ লাগছে না, চোখ ফেরানো দেয়। তবে সে চোখ ফিরিয়ে নেয়। পা দিয়ে পরিষ্কার লাল টুল ঠেলে দিয়ে বসতে ইশারা করল। শাপলা বসলে সে বলল, এল্লা আনতে গেছু কেন? আমি নামাজ শেষে সদাগরের বাড়িতে দাওয়াত খাইতে আসছি, নিয়া যা সব। শাপলা টকটকে লাল অধর কাঁপি বলল, ও, আমি জানি না। ভাবতেছো তোমার শুকনা মুখটাই চিল্লাই কইতাছে পেটে দানা পানি পড়ে নাই। শুনো সিন ভাই, শাপলারে এত বোকা ভাইব না। হে বহু চালাক আছে। সেইবার ভিক্ষা করবার আইসা ময়নার মায়ের মুরগি চুরি কইরা ওই ফকিরে আমি হাতে নাতে ধরছিলাম। চাষি খুশি হইয়া আমারে 2টা আন্ডাও দিছিল। সিনান ঠাস করে চর মারে মাথায়। মেয়েটা এমনিতে ভালো, শুধু প্রচুর কথা বলে। শাপলা মাথা ডলে কিছু বলতে নিবে, সিনান থামিয়ে দিয়ে মাথা খাটাইস না বোন, টিফিনে বাটি খোল, কি আনছিস? শাপলা উঠে গিয়ে টিফিন ক্যারিয়ার প্যাস ঘোরায়। আর চোখে সিনানকে দেখে নি। খানিকটা লাজুকো, খানিকটা ঝোঁকরুটে স্বরে বলল, বোন হইব আমার সতীনের, আমি তো তোমার ঘরের বউ হুম। চাষি কইছে এই ঈদে চান্দেই কলমা বা করাইব। আমার না লজ্জা লাগতেছে সিন ভাই। শোনো, বিয়ার পর কিন্তু আমারে বকবার পারবা না। মারার তো দূরের কথা, আমারে কিন্তু মেলা সোহা। থেমে যাই শাপলা। সিনান চোখ পাকিয়ে বলল, তোর মেলা কি? শাপলা ঠোঁট কামড়ে লাজুক হাসলো শুধু, মুখে না বলল, মনে মনে বলে, আমারে মেলা সোহাগ কইরো সিন ভাই, অনেক অনেক। সিন
বিরক্ত মুখে চেয়ে রয় জবাবের আশায়। শাপলাকে লজ্জা পেতে দেখে লাগায় এক ধমক। কিছু বলবে, চোখ যায় গ্যারেজের সম্মুখে দাঁড়িয়ে এক কায়ায়। কালো চাদরে মুখটা ঢেকে আছে। দৃশ্যমান গাঢ় খয়েরি রঙের ঘাগরা, যার পাড়ে চুনে খচিত সাদা কারুকাজ। সাদা লম্বা ফতোয়ার চাদরে আড়ালে দেখা যাচ্ছে বেশভূষায় সিনানের চিনতে 1 সেকেন্ড সময় অবধি ব্যয় হয় না। এ যে আলালের ঘরে দুলালি, কিন্তু কথা হলো এখানে কি করছে, কখন এলো? রূপসা মুখ থেকে চাদর সয় না, কয়েকবার এগিয়ে এসে শুধালো। কেমন আছো চিন ভাইয়া? শাপলার তেসরা চোখে চাই। এখানে সেও তো উপস্থিত, তাহলে তাকে কেন ভালোমন্দ জিজ্ঞাসা করলো না? জিজ্ঞাসা তো দূর, তাকে যেন দেখছেই না। স্নান এখনো ঘড়ি ডুবে, মস্তিষ্ক জুড়ে তীব্র আলোড়ন। এই মেয়ের এত আবেগ থেকে বেরোই। সে মুখা অবরে বিরক্তের রেশ ফুটিয়ে বলল, আসি আলহামদুলিল্লাহ। এখানে এই ভাঙ্গা গ্যারেজে কেন আসা হলো? চৈত্রের তেজস্বী রূপে বর্ষাহীনা শূন্যমাঠ, ক্ষেত খামার যেন খা খা করে। রূপসার বুকটাও তেমন হাহাকারে ভরে যায়। যার চিন্তায় আখি যুগল নিদ্রার স্বাদ নিতে পারে না, সেই মানবটাকে সহ্যই করতে পারে না। অথচ শাপলা মেয়েটার সাথে কেমন হেসে কথা বলছিল। বলবে না কথা, খুব শীঘ্রই সে বউ বানাবে। কেন যে সে পাগলের মতো ছুটে এলো? ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসেছিল রূপসা। হঠাৎ উদাসী চোখ আটকে বাড়ি পেছনে গেট পেরিয়ে কাঁচা রাস্তায় হেঁটে যাওয়া সিন ভাইয়ের উপর। অনেকদিন পর দেখলো খিটখিটে মুখখানি। দূর থেকে দেখে তৃপ্তি পাচ্ছিল না, বরং মনের খোরাক চক্রবৃদ্ধি হারে বেড়ে চলছিল। তাই ছুটে যায় ঘরে। ওই বেলায় ফেলে রাখা পছন্দের ঘাগরা গায়ে জড়িয়ে অসুখে শুকিয়ে আসা ফ্যাকাশে মুখটাই প্রসাধন মেখে ছুটে এসেছে সে। জানতো সিন ভাই গ্যারেজ আসবে, তাই তো দূরের পথ দুলালি আনন্দের সহিত পায়ে হেঁটেই এসেছে। কথা কন না কেন রূপসাপা? এই সময় এইখানে কি কামে আইতেছেন? একা আইছেন নাকি লগে আর কেউ আছে? রাগে দুঃখে রূপসার ফর্সা মুখ লাল হয়ে গেছে। বাকিস চাদরে মুখটা স্পষ্ট নয়। আবেগী কিশোরী বাচ্চামো করে বসে। একজনের উপরে অভিমান করে সে শাপলার কথা জবাব দেয় না। সিনান উঠে দাঁড়ালো, বাম হাতে ঘাড় তুলে এদিক ওদিক তাকায়। মনে মনে নিজেকে বাহবা দেয়। আহা, কি সোনের সোহাগা, কি কপাল তোর সিন। মানুষে একজনের জন্য হাহাকার করে, আর তোর পেছনে দুইটা চিন্তামায়া ঘুরে ফিরে। শালা আই কপালে কপাল ঘেঁষি। সে বাঁকা চোখে রূপসার আপদমস্তক দেখে নিয়ে ধমকায়। বোপায় ধরেছে তোরে নাকি আঘাতে মাথার স্ক্রু টিস্ক্রু ঢিলা হয়েছে? রূপসা নাকের পাটা ফুলে ওঠে। সপ্তপনে দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, এই রাস্তায় হাঁটছিলাম, ঈদের দিনও গ্যারেজ খোলা দেখে কৌতূহল নিয়ে আসি। এত দূর হাঁটতে আইছেন, তাও একলা? রূপসার ইচ্ছে করে শাপলার বেনি দুটো ঘ্যাচাং করে কেটে দিতে। সে ভোতা মুখে জবাব দিল, সিনান হাঁটতে হাঁটতে এত দূর এসেছি, খেয়ালই হয়নি। এখন মাথাটা ঘুরছে, অসুস্থ লাগছে। একটু বসতে পারি নাকি বসাও যাবে না? বড় লাল টুল এগিয়ে দেয়। রূপসার টুল টেনে নিয়ে এক কোণে বসে পড়ল। শাপলার সব ঘাপলা লাগে। রূপসা আবার হাব ভাব কেমন যেন লাগছে, অদ্ভুত। সেদিনও তার আর সিন ভাইয়ের মাঝে ভূতের মতো উদয় হলো আবার আজ। তাছাড়া রূপসা আপা সিন ভাইয়ের দিকে কেমন করে যেন চেয়ে থাকে, চোখে মটক ফেলে না, একধানে তাকিয়ে থাকে, যেন চোখের নজরে বশ করে নিবে। সে সিনানের দিকে খানিকটা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসি বলল, শীত ভাই, আমার কেন জানি সুবিধা ঠেকতেছে না। আবার হাব ভাব ভালো না, পাগল টাগল হয়েছে নাকি? সিনান বিরক্ত চোখে চাইল। শাপলা মুখ মুছিয়ে টিফিন কেরিয়ার খোলে। প্রথম বাটিতে লাচ্চা, পায়েসার দুটো মিষ্টি, দ্বিতীয় বাটিতে কষা গরু মাংস, নিচের বাটিতে গরম ভাত। শাপলা আনন্দে আটখানা হয়ে আগ্রহী সুরে বলল, সব আমি রান্ধছি জানো সিন ভাই। আম্মা চাচি সপি খাইয়া অনেক প্রশংসা করছে, তুমিও করবা কিন্তু। কথাবার্তা কেমন অধিকার বোধ, আপন আপন মনোভাব। রূপসার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকায়। সিন ভাইয়ের জন্যই শাপলা ভালো হবে। সে তো কিছুই রাখতে পারে না, নিজ হাতে খেতে অবধি অনীহা। সবই জগ ভরে পানি এনে টেবিলে রাখলো। ঘরের এক কোণে কালো চাদরে কাউকে বসে থাকতে দেখে কিঞ্চিত ভয় পেয়ে গ্যারেজে তো সিন ভাই জিন পেতনি দেখছিল। আতঙ্কিত হয়ে বলল, ও সেন ভাই, ওইটা কেডা? পেতনি নাকি? সিনান জগের পানি ঢেলে হাত ধুয়ে মুখ ধুয়ে বলল, না রে,
আসমানের চাঁদ আনছে। শফি পিটপিট করে যায়। রূপসা নাকের পাটা খুলে মুখ থেকে চাদরটা কিঞ্চিত ছড়ে। শফির দিকে তাকিয়ে বলে, আমি রূপসা, চিনতে পেরেছ? শফি কিঞ্চিত লাফ দিয়ে এগিয়ে আসে। রূপসার দিকে বড় বড় চোখ বানিয়ে দেখে। রূপসা আপা, আপনি ভালো আছেননি? এহেনে কেমনে আইলেন? কখন আইলেন? পথ ভুলে এসে পড়েছি। জবাব জুৎসই লাগে না শফির কাছে। তবে রূপসার প্রেমী শফি মনে। রূপসা আপা যা করছে ঠিকই কইছে, সে বিস্তর হেসে বলল, আপা, আপনার শরীর ভালো তো? আপনার জন্য আমার মেলা চিন্তা হয়। আপনারে দেখা আমার কি যে খুশি লাগতাছে। তুমি অনেক ভালো ছবি, আমার কত চিন্তা করো। আমি সিনান আর চোখে দেখে একবার শাপলা খাওয়ার জন্য তাড়া দিল। মাংস ভাত গরম না খাইলে তৃপ্তি পাওয়া যায় না। সিনান বড় টায়ারের উপর বসে খাওয়া শুরু করলো। কুসুম গরম ভাতের সাথে মাংসের ঝোল মাখিয়ে মুখে পড়ে। তোরা খেয়েছিস? শাপলা লাজুক হেসে উপনিস মাথা নাড়ালো। মশলাদার ঝাল ঝাল ঝোলে ভাতে মাখা ভাতের লোকমা, তাও পছন্দের মানুষটির হাতে। রূপসা শুকনো ঢুকিলে শ্যাবলামো করে বসে। সকালে খাইনি, কাল রাতেও খাইনি, শুধু এক গ্লাস হরলিক্স খেয়েছিলাম। বলে ব্যাককল বনে যায় রূপসা। ছিচি, আর কত নিচে নামবি তুই? রাগে ক্ষোভে কান্না আসে তার। সিনান ভারী অপ্রস্তুত হয়ে পড়ে। ইচ্ছে করে মেয়েটাকে ঠাটিয়ে দুটো লাগাতে। পায়েস লাচ্চার বাটি দেখিয়ে শাপলাকে বলল। ওগুলো দে ওরে। শাপলার চোখে মুখে নাখোশতা। রূপসা তড়িঘড়ি করে বলে, না না না, আমি খাবো না। আসলে আমি বলতে চাইছিলাম আমার কিছুই খেতে ভালো লাগে না। খাবারটি বলে সেলাইয়ের টান লেগে অনেক ব্যথা করে। আমি ছোচা না। স্নান ঠোঁট বাঁকিয়ে হাসলো। রূপসার কপালে ভাঁজ পড়ে। রূপসা আপাকে কেন জানি না বিরক্ত লাগছে। কেমন গায়ে পড়া স্বভাবে। যে কয়েকবার রূপসা আপার সাথে কথা বলেছে, রূপসা আপা ইনি বিনি সিন ভাইয়ের কথা এসে আটকে গেছে। আগে সন্দেহ না হলো, এখন কেমন যেন সন্দেহ হয়। শফি রূপসার পাশে আদো ভাঙ্গা মোড়াই বসে গালগপ্প করছে। তার গালগপ্প। রূপসা আপা, আপনি মেয়ালা সুন্দর। এ লাল জামায় আপনারে পরের মতন লাগতাছে। তোমাকেও সুন্দর লাগছে ছবি। এটা তোমার ঈদের জামা? পাঞ্জাবি কেন নাই? পাঞ্জাবি পরলে তোমাকে আরো বেশি ভালো লাগবে। একদম রাজপুত্তর। রূপসা বলে আর আড়ে আড়ে চাই সিনানের দিকে। সিনান নিজ মলিন রং খোয়া শার্টের দিকে তাকিয়ে একপল হাসলো শুধু। শফির আফসোসের অন্ত থাকে না। মা বলেছিল পাঞ্জাবি নেই। সে ঘাত্তায়নি করে জিন্সা শার্ট কিনেছে। ধাত, পাঞ্জাবি পরে দেখলে রূপসা আপা নিশ্চয় তার বউ হইত। রূপসা শফির শুকনো মুখ দেখে মুচকি হেসে বলে, আমি সুন্দর দেখে একটা পাঞ্জাবি উপহার দেবো তোমাকে, পরবে না? শফি খুশিতে বাঘ বাকুম। তবে বাদ সাধল সিনান। খ্যাক করে বলে ওঠে, ট্রফি ছোট হইলেও নিজে কামাই করে খায়, মা বোনরে পালে, কারো দান খয়রাতের প্রয়োজন নাই। শফি রূপসা দুজনেই মুখের রং বিলীন হয়। রূপসা তীব্র প্রতিবাদ করে বলল, দান খয়রাত কে দিচ্ছে? আমি শফিকে ভালোবেসে উপহার দেবো, তোমার জ্বলছে কেন? শফি পিঠ চেয়ে দুটো ডানা গজায়। সেই ডানায় ভর করে শফি নীলাম্বরে উড়ে বেড়ায়। তার চেরা বুঝি তা সইল না। এমন ধমক দিল, শফির ডানারা ভয়ে গায়েব হলো। আকাশ থেকে টুপ করে জমিনে নেমেছে। সাথে আধা ভাঙ্গা মোড়া ভেঙে উল্টে পড়ে গেল। রূপসা অশেষ সুরে টেনে তুলে শফিকে। তবে সিন ভাইয়ের কথায় অপমানে মাথা নুয়ে আসে। মাথা থেকে কালো চাদর পড়ে যায়। দিশমন হয় সাদা ব্যান্ডেজে ঘেরা শুকনো মুখখানি। আমার কেন জ্বলতাছে, থাপড়ায় কানের তাল ফাটাই দিমু। শিল বের হ গ্যারেজ। সিমরানের মেজাজি গলা শাপলাও একটু ভরকায়। এগিয়ে সে শফিরে ভালো মন্দ জিগায়, কোথাও লাগছে কিনা। রূপসা পড়ে যাওয়া চাদর আলগোছে মাথায় টেনে মুখটা আধারে মিশিয়ে নেয়। জল ছলছল চোখে তাকায় নিষ্ঠুর নির্দয় পাষাণ্ডের মুখপানে। দুনিয়ায় কি মানুষের অভাব পড়েছিল যে একে নিয়ে স্বপ্ন দেখতে হলো? সে পণ করে আর কখনোই এই লোকটাকে নিয়ে ভাববে না। মরে গেল না। পরপরই অপর মন চিল্লিয়ে বলে, রূপ, ওই লোকটাকে নিয়ে না ভাবলে, স্বপ্ন না দেখলে তুই মরেই যাবি। রূপসা নজর হটিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে আসে সন্তপন্নে। বাড়ির রাস্তায় পা বাড়িয়ে চলে যায় ধীম গতিতে। পেছন থেকে শফির ডাক ভেসে আসে। সে ফিরে দেখে না, শোনে না। সিনান নতমুখে খাবার মাখায়। কারোর কান্নাকাটিতে তার কিছুই যাই আসে না। তবে খাবারের নিবালা মুখে
পড়লেও গলা দিয়ে নামে না। শাপলা পানির জগ এগিয়ে দিল। তুমি আর তোমার ভুটভুটির মতো মেজাজ। তুই যাই কও, রূপসার মতিগতি সুবিধা ঠেকতেছে না। পাগল মাইয়া খালি তোমার নাম লয়। চোখাচোখি হয় শাপলা ও স্নানের। শাপলা এক বুক স্বপ্ন নিয়ে তাকিয়ে, আর সিনান একরাশ বিরক্তি। সফি মাঝখান থেকে বলল, কাজটা ঠিক করো নাই তার সের। সিন ভাই, তুমি সব সময় রূপসা আপার উপর খ্যাক খ্যাক করো। হ্যাঁ, তোমার কোন বাড়া ভাতে গু ঢালছে? আপা আমারে ভালোবাসা পাঞ্জাবি দিবে, আমি নিমু ওই পাঞ্জাবি পইরা কবুল কমু। তারপর আপায় আমার বউ। তোমার সমস্যা কি? হ্যাঁ, সিনান পায়ের জুতো ছুঁড়ে মারি খ্যাক করে বলে, গাধার বাচ্চা বলত, আপা ডাকস আবার বউ বানাইতে চাস? আয়নায় চেহারা দেখছস নিজের? ইলদারে জামাই ভাই লাগিস। সফি কষ্ট পাই বহুত। জুতো ছুঁড়ে মারার জন্য না, তার চেহারা নিয়ে কটূক্তি করার জন্য। তারে দিলদারের মতো লাগলে তার চেহারার কেম্বা লাগে? আয়নায় কি নিজের স্রোত দেখে নাই? তোরে আফজাল শরীফের মতো লাগেল তার চেহারা। মনে মনে চিল্লালো, মুখ দিয়ে বের হয় না। ভোতা মুখে শাপলার পেছন দাঁড়িয়ে থাকে। শাপলার কপালে কিঞ্চিত সন্দেহের ছাপ, তবে তা বিলীন হতো দেরি হয় না। সিন ভাই তো ওই দুলালিরে সহ্যই করতে পারে না। সিনান গোগ্রাসে খাবার গিলে ঝটপট হাত মুখ ধুয়ে টিফিন কেরিয়ার আটকে শাপলার হাতে ধরিয়ে দেয়। খাইছি, এখন বাড়ি যা তোরা। সফি, সাইকেলটা রাইখা যা, দরকার আছে। তুমি যাবা না? বিকালে যাবনি না হয়। এখন তোরা বের হ, আমি ঘুম দিমু। সাইকেল ছাড়া অত দূর পথ হাইটা যামু? সিনান খ্যাপাটে দৃষ্টি ফেলে চুপ করে যায় শাপলা সফি। সিনান আবারও তাড়া দিল। বাধ্য হয়ে বেরিয়ে পড়ে তারা দুজন। সিনান তাদের গমন নিশ্চিত করে গ্যারেজ বন্ধ করে তালা ঝুলিয়ে দিল। সাইকেলে উঠে সাইকেল টানে। ধুমসে প্যাডেল ঘুরিয়ে ব্যাকুল চিত্রে এগোয় এক নতুন প্রভাতের পেছনে। রাস্তার দুধারে বাচ্চার শুকনো পাতা রাস্তা দখল করে বসে আছে। সেটাই পা পড়তেই মুচমুচে ধ্বনিত হয়। সে শব্দে কিশোরী যেন বেদনা বিধুর অতলে তলিয়ে যায়, ডুকরে ডুকরে কাঁদতে থাকে। কান্নার কারণ অজানা। সে ছোট থেকে বাবা বাদে সবার আগ্রহের মধ্যমণি থেকেছে। সবাই তাকে ভালোবাসে, তাকে স্নেহ করে। এককালে সে বাবার ভালোবাসা পাওয়ার জন্য অনেক ছটফট করত। বাবা আপুকে কেমন ধমকাধমকি করত বিধায় সে কাছে যাওয়ার সাহস অবধি করত না। বড় চাচা জানি তার কাছে বাবা সম। বোঝার পর দেখেছে ভাইয়ের সব বন্ধুরা তাকে বেশ তোলা তোলা করত। ব্যতিক্রম সিন ভাই। সে চাইতো বাকিদের মতো সিন ভাইও তাকে স্নেহ করুক, তাকে নিয়ে আহ্লাদ করুক, কিন্তু সিন ভাই তাকে আহ্লাদ করা তো দূরের কথা, তাকে দেখতো না অবধি। এভাবে লোকটা তার অনাগ্রহের আসমানে চড়ে বসেছে। তারপর কিভাবে যেন হৃদয় অবধি পৌঁছে গেল, কিন্তু লোকটার কোনো পরিবর্তন সাধন করা গেল না। সে আর কিভাবে বোঝাবে? লোকটা কি বুঝে না? এতটাই অবুঝ। ভাবনাগুলোর মাঝে কেউ সম্মুখে ভূতের মতন উদয় হয়। সাইকেলের সামনে ঠেকিয়ে পায়ে ভর দিয়ে এক মানব। রূপসা ভূত দেখার মতো চমকে ওঠে। নিজ চোখকে সে বিশ্বাস করতে পারল না। মনে ভ্রম হবে, লোকটা বাস্তবতায় ধরা না দিল কল্পনায় সে কোমলমতি প্রেমিক পুরুষ। এই দুলালি, কাচ্ছিস কেন? জামাই মরছে? সিনানের ব্যঙ্গাত্মক স্বর। রূপসানাকের পাটা ফুলিয়ে তাকে উপেক্ষা করে সম্মুখে হাঁটা দেয়। সিনান এক পা মাটিতে ভর দিয়ে সাইকেল সমেত সেখানে দাঁড়িয়ে থাকে। রূপসা 10-12 কদম এগিয়ে গিয়ে আবারও ফিরে এসে অভিমানী গলায় শুধালো, কেন এসেছ? সিনান ছোট ছোট চোখে চাই। সাইকেল ওঠ, বাড়ি পৌঁছে দিয়ে আসি। একা মেয়ে মানুষ, রাস্তায় কোন বিপদ আপদ না হয়। তার উপর অসুস্থ তুই, মাথা চক্কর দিলে। রূপসা আশ্চর্যের সীমা লঙ্ঘন করে সিম ভাই তার জন্য চিন্তা করছে। এ যে অষ্টম আশ্চর্য। সত্যি স্বপ্নে বিভোর হয়ে নয় তো সে? বিপদে পড়লেই বাকি, মাথা চক্কর দিয়ে সেন্সলেস হয়ে মরলেই বাকি। আমাকে তো কেউ ভালো টালোবাসে না। এ কথা কেমন বাচ্চামো আশাই ভুল হয়েছে। শুকনো মুখখানি ফ্যাকাশে আর অসুস্থ লাগছিল বিধায় এগিয়ে আসা। দায়িত্ববান ছেলে হিসাবে এটা তার কর্তব্য। দুলালির জায়গায় অন্য কেউ হলেও আসতো সে কর্কশ গলায় বলল, তোরে দেখলেই পিত্তি জাইলা যায়।
সাইকেলে উঠ তাড়াতাড়ি। তোমার ভাঙা সাইকেলে আমি যাব না, যাও তো তুমি। রূপসা গাল ফুলে পোস্তা ফিরিয়ে দিল। সিনান ভাবলেশিন কাঁধ উঁচিয়ে চলে যেতে নেয়। রূপসার অভিমানের পাল্লা আরো ভারী হয়। পেছন থেকে পিঠের শার্টটা খামচে টেনে ধরল, যেতে দিবে না। আসলো কেন? সে কি আসতে বলেছিল? ফরফর শব্দে রূপসার মুখ রক্তশূন্য হয়ে আসে। যাক, শার্টটা তো ছিঁড়ে গেল, এখন তাকে কাছে গিলে না খেলেই হয়। সিনান সাইকেল থেকে নামে, মুচড়ে পেছনের শার্টের একাংশ দেখে ছিঁড়ে গেছে অনেকখানি। তার শার্ট মেজদার রকেটের গতিতে ছুটে আকাশ ছুঁই খ্যাক করে বলে ওঠে, তোর বাপে যৌতুক দিছে শিল, দিলি তো সর্বনাশ কইরা। রূপসা আদরে বিড়াল ছানার মতো চোখ পিটপিট করে বলল, আমি কি জানতাম ছিঁড়ে যাবে? আর দোষ তোমার। পুচপুচে শার্ট কেন পরেছ? আর আমাকে ফেলে চলেই বা যাচ্ছিলি কেন? মানা করেছি বলে দ্বিতীয়বার সাধবে না। সিনান শক্ত কিছু বলতে নিয়েও থেমে যায়। যত বলবে কথা বাড়াবে ইচড়ে পাকা মেয়েটা। আপদ বিদেয় হলে বাঁচে সে এই শেষবার উঠ। বলে সিনান সালেহ সাইকেলে চড়ে রূপসার কান্না ভেজা মুখে নূর ঝলকানি দেয়। খপ করে শক্ত বাহু আঁকড়ে ধরে আবদার জুড়ে, সামনে বসবে চিন ভাইয়া, প্লিজ। নতুন সাজে সেজে খানবাড়ির অন্তর্মহলে ছুটে বেড়ায় 3 চঞ্চলা হরিণী, ইকরা, ইয়ামিন আর শুভা। গত কদিনে 3 জনে বেশ সুসম্পর্ক গড়ে উঠেছে। খেলার সাথী পেয়ে শুভাও হাসি খুশিতে মেতে থাকে। মাঝে মাঝে মায়ের কথা বললেও নিশান এটা ওটা বলে ভুলিয়ে রাখে। কিন্তু এভাবে আর কতদিন সে ভেবেছে খুব শীঘ্রই মেয়েকে নিয়ে সদূরে পাড়ি জমাবে। সেখানে বাবা মেয়ে একটা ছোট্ট সংসার গড়ে তুলবে। দুজন দুজনের ছায়া হয়ে কাটিয়ে দিবে বাকি দিনগুলো। ও বাবা, আমার ক্ষুধা লেগেছে, সেমাই খাবো। দৌড়াদৌড়ির মাঝেই ছুটে এসে বাবার কোলে বসে আবদার করে শুভা। নিশান বৈঠকখানায় ভাইদের সঙ্গে বসেছিল, মেয়েকে কাছে পেয়ে আদর করে। সম্মুখে বসা রমজান মিয়ার চোখে মুখে বিরক্ত লেপটে থাকলো নোমান মাহবুবের চোখে মুখে স্নেহ সে গাছিয়ে। হাতের ইশারায় শুভাকে কাছে ডেকে আনে। শুভা একটু দোনমনে এগিয়ে আসে। নোমান মাহবুব তাকে কোলে বসে হাতে একটা ললিপপ ধরিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, ঈদ কেমন লাগছে সবার? অনেক মজা। জানো, আমাদের দুর্গাপুজোতেও অনেক মজা হয়। আর কদিন পরেই দুর্গাপুজো হবে, তোমাদের সবাইকে মণ্ডপে নিয়ে যাব। আচ্ছা। সুবার সহজ সরল গলায় সবার মুখটা ফ্যাকাশে হয়ে আসে। রমজান মিয়া বিরক্তে ঠাসা কপাল আর একটু কুচকিয়ে নিয়ে বলল, আমি বুঝতে পারি না ভাইজান, ও নষ্ট মহিলার মেয়েকে নিয়ে এত মাতামাতি কিসের, তাও হিন্দু সম্প্রদায়ের। নিশান কিছু বলবে তার আগেই নোমান মাহবুব গমগমে সুরে প্রত্যুত্তর করলেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ শোভা, আমাদের নিশানের মেয়ে, খান বাড়ির রক্ত। কি প্রমাণ আছে? কার না কার পাপের ফসল হবে। সুবার হাসিতে ভরপুর মুখটাই আধায় ঘনিয়ে আসে। কথাগুলো বুঝতে অপরিষ্কার লাগলেও এটুকু জ্ঞানবোধ আছে তার। ঠার করতে পারে লোকটা তাকে আর তার মাকে পচা কথা বলেছে। সে কাঁদো কাঁদো চোখে বাবার পানি তাকালো। নিশান উঠে এসে মেয়েকে কোলে তুলে নিল। মেজো ভাইয়ের উদ্দেশ্যে বলল, শোভা আমার মেয়ে, শুধু আমার, এটাই চিরন্তন সত্য কথা। আমি কোনো প্রমাণের ধার ধারি না মেজো ভাই। আর আপনি শোভার মুখটার দিকে একবার তাকাবেন, শুধু প্রমাণ পেয়ে যাবেন। অবশ্য আপনার ছানি পড়া চোখে ধরা নাও পড়তে পারে। নিজ মেয়েদের দিকে সন্দেহে তাকিয়েছেন কিনা সন্দেহ। রমজান মিয়া আগুন ঝরা চোখে তাকিয়ে থাকে। নিশান তোয়াক্কা না করে রসুই ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। রমজান মিয়া বড় ভাইয়ের দিকে তাকাই। ভাইজান, আপনিও দেখছি একই সুরে হাঁটছেন। মনে রাখবেন, বেশ্যার ঘরে বেশ্যায় জন্মায়। আর আমি তোমাকে সাবধান করছি রমজান, একটু ভয় করো। রিস মাছ ধরলে কিন্তু ছাই দিয়েই চেপে ধরবে, পিছলে যাওয়ার সম্ভাবনাই নেই। আপন পর দেখবে না, আর আমি বাঁচাতে যাব এটা ভেবে থাকলে সান্ত্বনা দেওয়ার ভাষা তো অবধি নেই। নোমান মাহবুবের কথায় রমজান হিহি ছড়ে হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, ভাইজান, ভালোই মুসল্লি হয়েছেন, কিন্তু আমি আবার ওসব পারি না। আমি খারাপ, আগাগোড়া সবটাই খারাপ। দেখি আপনার ছেলে আমার কোন বাল ফেলাতে পারে, তাকেও সাবধান করে দিবেন যে আমিও
আপন পর ভাববো না, আমার পথের কাটা হলে উপড়ে ফেলতে দুবার ভাববো না। রমজান, মাফ করবেন ভাইজান। রমজান মিয়া ক্রোধিত বদনে প্রস্থান নেয়। নোমান মাহবুবের মুখটাই রাগের ছট্টা। রমজানের ক্রোধ, হিংস্রতা, অমানসিক আচরণের সাক্ষী সে। তবে নিজ ছেলের দিকে হাত বাড়লে হাতটা অক্ষত রাখার প্রশ্নই আসে না। ক্ষুধা লাগলে সোজা তোমার বড় মা ছোট মার কাছে যাবে, নয়তোবা তোমার ভাবিজানের কাছে, বুঝলে শুভিমা? বাবার কথা কানে ঢুকলো কিনা বোঝা দেয়। শুভা শুকনো ঢোক গিলে বলল। শুভার বাবা, ওই পচা চাচা যান মাটিকে কিডন্যাপ করে নিল না তো? শুভি মা, কেউ কিডন্যাপ করেনি ওকে, ও নিজেই হারিয়ে মা। শুভি মা, কেউ কিডন্যাপ করেনি ওকে, ও নিজেই হাওয়া হয়েছে। আমি তো পুলিশকে খবর দিয়েছি, ওনারা ওকে খুঁজে বের করবে। মনটা খারাপ হয়ে আসে। সে এখানে কত মজা করছে, অথচ মাতেই উধাও। আসুক মাতে, খুব বকিয়ে দিবে। রশিঘর আজ রমরমা। গ্যাসের চুলার সাথে মাটির চুলো দুটো দাও দাও করে জ্বলছে বিরতিহীনভাবে। চুলার আগুনের আছে মাংস কষাচ্ছে সুরেলা, পাশে বসে পেঁয়াজ কাটছে আরিফা। রেবেকা বানু মুখে পান পুড়ে পিঁড়িতে বসে নারকেল কোড়াচ্ছেন। সামিনা বেগম ভিজে রাখা আতপ চাল সেকে তুলছেন। দুই জায়ে কথোপকথনের মাঝে সুরেলা আরিফা চুপচাপ। কাজের মহিলার অনুপস্থিতিতে সকাল থেকে রসুই ঘরে কাটছে সময়। মামু ডালে বড় মামু যান ডাকছে তোমায়, এই নিয়ে ছোটলো বাল দেখে গেলাম। তুমি যাচ্ছই না, মামু যান রেগে বম হয়ে গেল। সুরেলা করুণ চোখে চায় ইকরার দিকে। বাচ্চা দুটো তার মান ইজ্জত নিয়ে এক্কা দোক্কা খেলে যাচ্ছে। দেখলেই হাঁক ছাড়বে মামুর ডার্লিং। আশপাশ কিছুই তোয়াক্কা করবে না। এই ডাক এখন পুরো খানবাড়ির আঙ্গিনায় মাসুর। বড় দুলাভাইও মস্কারা করে ডাকে ইকরা ইয়ামিনের মামুর ডার্লিং। সুরেলা আর চোখে শাশুড়ি দয়ের দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ইকরা আরও সাবধান করে চলে গেল। সুরেলা মাংসের পাতিলে অল্প পরিমাণ পানি দিয়ে কাঠখড়ি ঠেলে দেয়। রসুই ঘর থেকে বেরুবে। রেবেকা বানু হুকুম চালো, রানী সাহেবা কই যাচ্ছে? ওই নারিকেলগুলো ছিলে দে জলদি করে। সুরেলা হতাশ বদনে তাকায়। সে বুঝতে পারে না এভাবে কতক্ষণ আটকে রাখবে তাকে। শাশুড়ি তো বাংলা সিনেমার ডলি জোহর। সুরেলা নারিকেলে কোপ বসায়। সাত সকাল থেকে রান্নাঘরেই বন্দিনী সে। বের হওয়ার সুযোগ মিলছে না। জনাব তার বেশ কয়েকবার তলব করেছিল। শাশুড়ি কূটকৌশল খাটি আটকে নিচ্ছে। ইচ্ছে তো করে এক কোপে শাশুড়িকে খাওয়াতে। রূপ কই রে সামিনা, দেখছি না যে। সামিনা বেগমের টনক নড়ল। হাই হাই করে রসুই ঘর ছাড়তে ছাড়তে বলল, মেয়ে সেই ছাদে উঠেছে। আর তো দেখিনি আপা, এই কটকটে রোদে এখনো ছাদে বসে আছে। এই মেয়েটাকে নিয়ে যে কি করি, কি যে বলাও যায় না। সেই যে চিল্লাচিল্লি। তার গলা আর শোনা যায় না। রেবেকা বানুর কিঞ্চিত সন্দেহ হয়। রূপকে তো সে ছাদ থেকে হনহনিয়ে নামতে দেখেছিল, তাও বেশ সময় আগে। সে পিছু ডাকছিল কিন্তু মেয়েটা ফিরলই না। তার হুড়োই ছিল বেশ। ভাবনার মাঝে কিছু এসে পিঠে লাগলো। মুখ খুঁজে ব্যথাতুর শব্দ করে রেবেকা বানু, আল্লাহ, পিঠ গেল। সুরেলা দাহাতে আতঙ্কিত চোখে তাকিয়ে, ই আল্লাহ, আজ তুই শেষ। শুকনো ঢোক গিলে দা ফেলে দেয় সুরেলা। সে কি পালিয়ে যাবে? না, সে পালায় না। এক হাতে শাশুড়ি পিঠ দুয়ে দিতে দিতে সাফাই গেল, আম্মা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। নারকেলেই কোপ দিছিলাম, ওই হারামি নারকেল পিছলে আপনার পিছে লাগছে। ও আম্মা, বেশি লাগছে। আমি রেবেকা বানু দাঁত কটমট করেন। শীত দ্বারা বরাবরই লেগেছে, শ্বাস আটকে যাবার উপক্রম। তিনি সুরেলার কথা মনে প্রাণে অবিশ্বাস করলেন। বচ্চাত মেয়েটা ইচ্ছে করেই করেছে সব। তিনি থমথমে মুখে কিছু বলতে উদ্যত হন। তবে রসি ঘরের দরজায় ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি যার পরনাই অবাক হন। এ তো মেঘ না চাইতে জল, প্রকৃতিও দেখছি তার অনুকূলে। তবে তিনি বাড়াবাড়ি না করে অতি সূক্ষ্মভাবে পরিস্থিতি বিগড়ালেন। মুখটায় ব্যথার চাপ যতটুকু ছিল তা বাড়িয়ে দেয়। ছেলেকে লক্ষ্য করেনি এমন অভিনয় করে বললেন, হয়েছে বউ, আমি সব বুঝলাম। এবার ঘরে যাও, বাকি কাজ আমরা এক হাতেই সামলে নিব। রেবেকা বানু শান্ত গলায় সুরেলা ভরকালো। সে তো ভেবেছিল তুফান ছুটল বলে, কিন্তু এ যে গাছের পাতা অবধি নড়ল না।
বেশি লেগেছে নাকি? ইস, তার সাবধানে কাজ করা উচিত ছিল। ফ্রিজ থেকে বরফ আনবে বলে উঠে দাঁড়ালো। তবে জনাবকে রশি ঘরে দেখে চোখে রাখার বড় হয়ে আসে। একটু ভয় হয়। শাশুড়ির আলে ছিল বিধায় কিশোরী মনের দাঙ্গাই দা তুলে একেবার কোপ তুলেছিল এমনি এমনি। জনাব দেখনি তো আবার। শৈলা শুকনো ঢোক গিলে রাগে বশবর্তী হয়ে দায়সারাভাবে কাজ করছিল। দায়ের কোপ থেকে নারকেল ফসকে হুট করে লেগেছে। সে ইচ্ছে করে মোটো করেনি। নরিস সুরেলার চোখে চুকি হয়। সুরেলা সেখানেই জমে যায়। নরিস বড় বড় পা ফেলে মায়ের কাছে আসে।